কিছু সত্য আছে যেগুলি সময় মতো মনে করিয়ে না দিলে পরে তার দামটা অনেক ভারী হয়। যে মানুষটা ধার নিয়েও বুক ফুলিয়ে দাঁড়ায় তাকে একটাই কথা স্পষ্ট করে বলা দরকার, ঋণ কোনো দয়া নয়। আর ধৈর্যকে যারা দুর্বলতা ভাবে, ইতিহাস শেষ হাসিটা তাদের দিকেই ছুড়ে দেয়। আজকের ঘটনাটা ঠিক এইরকমই একটি মুহূর্ত। এটা কোনো সাধারণ কূটনৈতিক টানাপোড়েন নয়, এটা সরাসরি আঘাত করছে ভারতের টাকায়, ভারতের বিশ্বাসে, আর সবথেকে বড় কথা ভারতের আত্মসম্মানে। একটা সংখ্যায় পুরো বিষয়টার গুরুত্ব বুঝিয়ে দেয়। 14,714 কোটি টাকা। এই টাকাটা ভারত এখন বাংলাদেশের কাছে অবিলম্বে ফেরত চাইছে। এবার আর নরম ভাষা নয়, কোনো মনে করিয়ে দেওয়া নয়, বরং সাফ বার্তা। টাকা না ফিরলে লিগ্যাল অ্যাকশন নিশ্চিত। তারপর ধাপে ধাপে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক পদক্ষেপ, এমনকি কৌশলগত সিদ্ধান্তও আসবে। স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়ে গেছে। কেউ বলছে দুই দেশের সম্পর্কে নাকি চিট ধরছে, কেউ আবার একে রাজনীতির নাটক বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু একটু থেমে ভাবুন তো, যে ভারতের টাকা কি কারোর ব্যক্তিগত তহবিল? বন্ধুত্বের নাম করে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা কি স্বাভাবিক? আর আজ যদি ভারত চুপ থাকে, তাহলে কাল গোটা দুনিয়া ভারতের বিশ্বাসযোগ্যতাকে কি চোখে দেখবে? এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে আছে পুরো ঘটনার ভেতরে, আর সেটাই আমরা আজ ধাপে ধাপে খুলব। কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্পটা শুধু খবর নয়, এটা একটা শিক্ষা। এই কাহিনীর শুরু আজকের সকালে নয়, বরং একটু পিছিয়ে যেতে হবে 2015 সালে। তখন দৃশ্যপট একেবারেই আলাদা ছিল। ঢাকায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, দিল্লিতে সদ্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক তখন ছিল বিশ্বাসের উচ্চতায়। সীমান্ত সমস্যা নিয়ে জট খুলছিল, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে খোলাখুলি আলোচনাও হচ্ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ কৌশল তৈরি হচ্ছিল, আর বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হচ্ছিল। ঠিক এই ভরসার পরিবেশেই বাংলাদেশ ভারতের দরজায় এসে দাঁড়ায়। চাহিদাটা ছিল বড়, দেশের ভেতরের উন্নয়নে গতি আনতে হবে, রেলওয়ে নেটওয়ার্ক আধুনিক করতে হবে, নতুন হাইওয়ে, নতুন কানেক্টিভিটি দরকার, পাওয়ার সেক্টরে বিশাল বিনিয়োগ চাই, পুরো ট্রান্সপোর্ট সিস্টেমকে নতুন করে দাঁড় করাতে হবে। সংক্ষেপে বললে বাংলাদেশের দরকার ছিল একটা বড় আর্থিক অক্সিজেন সাপোর্ট। ভারত এটাকে শুধু সংখ্যার হিসাব হিসেবে দেখেনি, ভারত এটাকে দেখেছিল প্রতিবেশীর প্রয়োজন হিসেবে, একজন বন্ধুর ডাকে সাড়া দেওয়া হিসেবে। আর সেখান থেকেই নেওয়া হয় এই সিদ্ধান্ত, যাকে আজ কেউ বলছে ভারতের উদারতার চূড়ান্ত উদাহরণ, আবার কেউ বলছে ভারতের সবথেকে বড় কৌশলগত ভুল। ভারত বাংলাদেশকে অনুমোদন করে প্রায় $5 বিলিয়ন লোন। এই অঙ্কটা হালকা করে দেখার সুযোগ নেই। $5 বিলিয়ন মানে ভারতীয় টাকার 18,000 কোটি টাকারও বেশি। আর আজ ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে গল্পটা। বিশ্বাস বনাম বাস্তবতা, ধৈর্য বনাম সিদ্ধান্ত। সবচেয়ে অবাক করার বিষয়টা আসলে তখন সামনে আসে যখন লোনের শর্তগুলি খতিয়ে দেখা হয়। এই বিশাল অঙ্কের টাকা ভারত দিল মাত্র 1% বার্ষিক সুদে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় নাম মাত্র সুদ। আজকের দিনে যেখানে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও এতটা নরম শর্তে ঋণ দেয় না, সেখানে ভারত একেবারে খোলা মনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। শর্তগুলিও ছিল অস্বাভাবিকভাবে সহজ। কোনো জমি বন্ধক নয়, কোনো বন্দর বা এয়ারপোর্টের দাবি নয়, কোনো সামরিক বা কৌশলগত সম্পর্কের শর্তও ছিল না। পরিকল্পনাটা ছিল একদম পরিষ্কার, এই টাকা একসঙ্গে ফেরত দিতে হবে না, প্রায় 20 বছরের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে। ভারত বিশ্বাস করেছিল এই সম্পর্কটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, আর কিস্তিগুলি ঠিক সময়ে আসতেই থাকবে। তাই সিদ্ধান্ত হয় লোনও ধাপে ধাপে দেওয়া হবে। প্রথম কিস্তি আসে 2016 সালে $1 বিলিয়ন, তারপর 2019 সালে $500 মিলিয়ন, আর তৃতীয় কিস্তি আসে 2024 সালে আরও $500 মিলিয়ন। অর্থাৎ 2016 থেকে 2024 এই পুরো সময় জুড়ে ভারত ধীরে ধীরে পরিকল্পনা মেনে বাংলাদেশকে $1 বিলিয়ন পর $1 বিলিয়ন তুলে দিয়েছে। এত দূর পর্যন্ত গল্প শুনলে সবকিছু বেশ গোছানো, ব্যালেন্সড আর নিয়মের মধ্যেই মনে হয়, কিন্তু আসল টুইস্টটা আসে ঠিক এর পরেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাস্তবে দেখা যায় লোন শোধ করাকে বাংলাদেশ কখনোই প্রাধান্য দেয়নি। বছরের পর বছর কেটে যায়, কিন্তু যে টাকা ফেরত এসেছে তার অঙ্কটা শুনলে সত্যি চমকে যেতে হয়। এত হাজার হাজার কোটি টাকার লোনের বদলে বাংলাদেশ ফিরিয়েছে মাত্র 348 কোটি টাকা। মানে হিসাব করলে দেখা যায় মূল ঋণের সামনে এই পরিশোধ প্রায় নগণ্য। তারপর আসে আরও বড় পরিবর্তন, বাংলাদেশের সরকার বদলে যায়। ভারতের আশা ছিল নতুন সরকার অন্তত পুরনো চুক্তিগুলিকে সম্মান করবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। ভারত প্রথমে খুব শালীনভাবেই যোগাযোগ করে, অফিসিয়াল চিঠি পাঠানো হয়, তারপর ইমেল, তারপর একের পর এক রিমাইন্ডার। গত 6 মাস ধরে ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশকে জানিয়ে আসছে লোনের কিস্তি বাকি আছে, কিন্তু জবাব হয় আসে না, আর যদিও আসে তাহলে শুধু সময় কাটানোর কথা। নতুন সরকারের যুক্তি একটাই, বাংলাদেশ নাকি ভয়ঙ্কর আর্থিক সংকটে রয়েছে, সরকারি কোষাগার পায় ফাঁকা, এই মুহূর্তে ভারতের টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ যখন বলছে দেশে টাকা নেই, পরিস্থিতি খুব খারাপ, তখনই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসে, যদি সত্যি কোষাগার ফাঁকা হয় তাহলে সম্প্রতি তুরস্ক থেকে কোটি কোটি টাকার আধুনিক ড্রোন কেনা হলো কিভাবে? অর্থনীতি যখন নাকি দমবন্ধ করা অবস্থায়, তখন ডিফেন্স ডিলের জন্য ফান্ড এলো কোথা থেকে? তাহলে কি ভারতের লোনটা এতটাই অপ্রয়োজনীয় যে সেটাকে একেবারে শেষের লাইনে ঠেলে রাখা হবে?
ভারত কিন্তু কখনোই বলেনি যে একসঙ্গে পুরো টাকা ফেরত দাও, কিস্তিতে দিলেও চলবে। ভারত শুধু চেয়েছিল 3টে জিনিস: ইমানদারি, নিয়মিত যোগাযোগ, অন্তত একটা স্পষ্ট উত্তর। কিন্তু বাস্তবে দেখা গেল ভারতের টাকা যেন কারোর কাছে কোনো দায়ী নয়। আর ঠিক এখানেই ভারতের ধৈর্য প্রায় শেষের দিকে পৌঁছে গেছে। এই কারণেই এখন আর নরম পথে হাঁটার ইচ্ছা নেই। রিপোর্ট অনুযায়ী যদি বাংলাদেশ খুব দ্রুত পেমেন্ট শুরু না করে তাহলে ভারত একাধিক স্তরে চাপ বাড়াবে। সবার আগে প্রভাব পড়বে কূটনৈতিক ক্ষেত্রে। বাংলাদেশকে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আর কৌশলগত অগ্রাধিকার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এরপর আসবে টেকনিক্যাল আর ডেভেলপমেন্ট সাপোর্ট। ভারতের সাহায্যে চলা একাধিক ইনফ্রাস্ট্রাকচার আর পাওয়ার প্রজেক্ট স্থগিত হতে পারে। এমনকি আসন্ন ভারতীয় বাজেটে বাংলাদেশের জন্য যে আর্থিক সাহায্য বরাদ্দ ছিল সেটাতেও বড় কাটছাট হতে পারে। সংকেতটা পরিষ্কার, ভবিষ্যতে কোনো নতুন ফান্ডিং, কোনো সফট লোন, সবকিছুর ওপরেই পুরো ব্রেক লাগতে পারে। সহজ ভাষায় বললে, বন্ধুত্বের আড়ালে হিসাব ছাড়া টাকা দেওয়ার যুগ শেষের পথে। এখানেই একটা নাম বারবার উঠে আসে, চীন। চীন টাকা দেয় ঠিকই, কিন্তু বিনিময়ে নেয় পাক্কা গ্যারান্টি। জমি, বন্দর, এয়ারপোর্ট, না হলে দশকের পর দশক লিজ। টাকা ফেরত না এলে দখল প্রায় নিশ্চিত। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর তার সব থেকে তিক্ত উদাহরণ। ভারত কখনো এই পথে হাঁটেনি। ভারত কোনো শর্ত ছাড়াই, কোনো গ্যারান্টি ছাড়াই শুধু বিশ্বাসের উপর ভরসা করে টাকা দিয়েছে। আর আজ সেই বিশ্বাসটাই ভারতের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, ভারত কি এখনো চুপ করে থাকবে শুধু এই কারণে যে বাংলাদেশ একটা প্রতিবেশী দেশ? ভারত কি নিজের 14,714 কোটি টাকা এভাবেই ছেড়ে দেবে? আর দেশের ট্যাক্স দেওয়া সাধারণ মানুষকে কি বলা যাবে? এই টাকা আর ফেরত আসবে না? একটু ভেবে দেখুন, একজন সাধারণ নাগরিক যদি ব্যাংকের লোন শোধ না করে, ব্যাংক কি করে? প্রথমে নোটিশ পাঠায়, তারপর আদালত, আর শেষে তার সম্পত্তি বাজেয়াপ্ত। তাহলে দেশগুলির ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? এই লড়াইটা শুধু টাকার নয়, এটা ইন্টারন্যাশনাল মঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। আর যদি ভারত কঠোর অবস্থা না নেয়, তাহলে কাল অন্য কোনো দেশ ঠিক একই কাজ করবে। আর তখন ভারত এমন একটা দেশে পরিণত হবে যে শুধু দেয়, কিন্তু যাকে কেউ ভয় করছে না, আবার টাকা শোধ করার ক্ষেত্রে গুরুত্বও দিচ্ছে না। বাংলাদেশও এই একই ক্যাটাগরিতে পড়ছে। বাংলাদেশেরও এটা বোঝা দরকার, ভারত কখনো শত্রু ছিল না। ভারত ছিল সেই দেশ যে কোনো স্বার্থ ছাড়াই তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। ভারত শুধু একটা জিনিস চেয়েছিল, দায়িত্ববোধ। না আকাশ ছোঁয়া সুদ, না জরিমানার হুমকি, শুধু সময় মতো কিস্তি। আজ দেখলে মনে হয় মামলাটা 14,714 কোটি, কিন্তু বাস্তবে এটা অনেক বড়। এটা বিশ্বাসের লড়াই, এটা কূটনীতির লড়াই, এটা জাতীয় আত্মসম্মানের লড়াই। আর গল্পটা এখন এমন একটি মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ইতিহাসে লেখা থাকবে। একটা সিদ্ধান্ত ভারতের সম্মান আরো শক্ত করবে, আর অন্যটা ভবিষ্যতের জন্য তৈরি করবে ভুল দৃষ্টান্ত। এখন এই বিষয়ে আপনার মতামত জানাটা ভীষণ দরকার। ভারতের কি এবার কঠোর অবস্থান নেওয়া উচিত, নাকি কূটনীতির পথেই শেষ সুযোগ দেওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতটা অবশ্যই লিখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরো গভীর বিশ্লেষণ পেতে। জয় হিন্দ, জয় ভারত।